ভেজা শরীর নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস, লজ্জা করে না? সামনে দাঁড়ানো একজন সুগঠিত মানুষ রাগায়িত কণ্ঠে বলল। কথাটা শুনে তের মেজাজ খুব গরম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকিয়ে সে ভুরু দুটি কুঁচকে রাগে তার ঠোঁট কামড়ে ধরল। কঠিন গলায় লোকটি আবার প্রশ্ন করলো, চুপ করে আসিস কেন? এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় রাস্তার মাঝখানে কি করছিস? মাথার উপর বৃষ্টি, অন্ধকারে এই মানুষটির জিজ্ঞাসাবাদ। তে লোকটার দিকে তাকালো। অন্ধকারের কারণে তার মুখ দেখা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে বেশ লম্বা, পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। কেউ তার সাথে উচ্চস্বরে কথা বলে না, অথচ কতটা বেপরোয়াভাবে এই লোকটা ধমকাচ্ছেন। সন্ধ্যা 7টা বাজে। তারা কোচিং সেন্টার থেকে বাসায় যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। রাস্তার দোকানপাট বন্ধ। এই জায়গা থেকে 2 মিনিট হাঁটলেই একটা বাগান। রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে ডাকাতরা ধরে বাগানে নিয়ে যায়, এমনটাই শোনা গেছে এলাকায়। তে বৃষ্টি পছন্দ করে। বৃষ্টি হলেই সে ভেজে। কাঁচা রাস্তাগুলো বৃষ্টির পানিতে প্লাবিত। গর্তে পানি জমে রাস্তাগুলো কাদা মাটিতে পরিণত হয়েছে। আকাশে বজ্রপাত নেই, বৃষ্টি পড়ছে। হঠাৎ তার পিছনে একটি গাড়ি এসে থামলো। আর একজন অপরিচিত ব্যক্তি ছাতা নিয়ে গাড়ি থেকে নেমে এলো। লোকটির মনে হয় ভদ্রতার ন্যূনতম বোধের অভাব রয়েছে। বৃষ্টিতে ছুটে আসে জেনি লোকটির উদ্দেশ্যে বলল, কেউ এভাবে গাড়ি চালায়? আর একটু হলেই তো দুর্ঘটনা হয়ে যেত। লোকটি তার আঙুলে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো, আমি গাড়িটা তোমার বন্ধুদের সামনে আনিনি। তোমার বন্ধু আমার গাড়ির সামনে এসেছিল। নিজে মরতে চাইলে মরতে অন্যের গাড়ির নিচে যাক। তে ফিস ফিস করে বলে উঠল, বড় অসভ্য, লোকটাকে শিক্ষা দেওয়া উচিত। অন্ধকারে লোকটার মুখ দেখতে না পারলেও তে তার উচ্চতা আন্দাজ করলো। হঠাৎ রাস্তার ধারে বসে এক গুচ্ছ ভেজা মাটি হাতে তুলে নিল। সে ছড়ে দিল লোকটার বুকে। আগন্তুক আতকে উঠল, চিৎকার করে বলল, হোয়াট? তুমি এটা কি করছো? তে তার বন্ধুদের সাথে দৌড়তে থাকে। 4 নারীদ্বয় অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। সবিন গাড়ির ভিতর থেকে বলল, এই জাংকুক, চলে আয়। আর কতক্ষণ দাঁড়াবি? জাংকুক তার চোয়াল চেপে ধরল। গাড়িতে বসে বলল, এই কাদা শরীর নিয়ে বাড়িতে যাব না। এত বছর পর দেশে এসে এই কাদা মাখা অবস্থা দেখে বাড়ির লোকজন অনেক প্রশ্ন করবে। আমি এর চেয়ে ভালো কাল যাব। তাহলে এখন কোথায় যাবি? কেন, তোর বাড়িতে? এইদিকে তে গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো এবং তারপর ভেজা চুলগুলো মুছতে থাকলো। গরম চা থেকে ধোঁয়া বের হচ্ছে। চায়ের কাপে চোখ স্থির রেখে তে মনে মনে বলল, ওই লোকটা নিশ্চয়ই আমাকে বকা দিচ্ছে। মুখটা স্পষ্ট দেখতে পাইনি, যদি পরিষ্কারভাবে দেখতে পেতাম তাহলে পরের বার দেখা হলে সরি বলা যেত। হেয়ার ড্রায়ার নিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। সে আয়নায় তার প্রতিবিম্বের দিকে কয়েকবার তাকালো। 2 বার গোসল করেছে, তবে মাটির গন্ধ শরীর থেকে ছাড়ছে না। জাংকুক আরো পারফিউম দিয়ে রুম থেকে চলে গেল এবং রাগী গলায় বলল, আমি তাকে ছাড়বো না। পরিবারের বড় ছেলে জিওন জাংকুক দেশে ফিরেছে। তার উপস্থিতি বাড়ির সবাইকে অবাক করে। 8 বছর পর জাংকুক সামনে থেকে সবাইকে দেখছে। মা, বাবা, দাদা, দাদি, চাচা, চাচি সবার চোখে পানি। মুহূর্তের মধ্যে বাড়িতে উদযাপন এবং খাবার তৈরি করা শুরু হয়। জাংকুক যা খেতে পছন্দ করে তাই রান্না হবে আজকের খাবারে। বাড়ির দক্ষিণ পাশে বিশাল ফুলের বাগান। তে চুপ করে বসে আছে। এত বছর পর জাংকুক ভাই দেশে এসে আমাদের সঙ্গে দেখা করেননি, এটা আমি মেনে নিতে পারছি না। তাছাড়া জাংকুক ভাই আসছেন, রান্নাঘরে অনেক রান্না হচ্ছে দেখে আমি ভীষণ খুশি। আরে বাদ দে, সে এত মোটা ছিল যে হাঁটলেই পড়ে যেত। কথাগুলো বলার সাথে সাথেই তের চোখের সামনে টেবিলে শক্ত হাত রাখলো একজন। শব্দটা এতই জোরে হলো যে তে চমকে গেল। এই বুনো মেয়ে এখানে কি করছে? ছোট চাচার একমাত্র মেয়ে, আর তার এই বন্য মেয়ে। জাংকুক তার কথা শেষ করতে পারেনি, তার আগে বৃষ্টি ছাড়া তার মুখে পানি পড়ল। টেবিলের উপর পানির জগ রাখা আছে। জাংকুক বারবার তাকে বুনো বলে ডাকছে দেখে তে জগ ভরা পানি ছুঁড়ে দেয়। গতকালও আমার দিকে কাদা ছুঁড়েছিল আর এখন পানি। আমি এটা সম্পর্কে সবাইকে বলি? জাংকুকের কথা শুনে তে চমকে গেল। তোর উপর কাদা নিক্ষেপ করেছে ভাই? দুপুরে খাওয়ার পর
ঘুমটা ভালো হয়। পর্যাপ্ত ঘুম পেলে মন সতেজ থাকে। ঘুম পূর্ণ না হলে শরীর অলস হয়ে যায়, তখন আর কিছু করতে ইচ্ছে করে না, শরীর নড়তে চায় না, পেটের উপর কিছু একটা বিড়বিড় করছে। তে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো ইঁদুর সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠল, বিছানা থেকে নেমে দরজার আড়ালে লুকিয়ে পড়লো। ইঁদুরটি কোথায় দৌড়ে গেছে তা দেখতে পেল না। তে বুকে হাতে রেখে দীর্ঘ শ্বাস ছাড়ল এবং বিড়বিড় করে বলল, ভাগ্য ভালো কেউ দেখেনি, নইলে সবাই জানতো আমি ইঁদুরকে ভয় পাই। জাঙ্কুক হেসে দরজায় হেলান দিয়ে আছে। তাকে দেখা মাত্রই তে তার কপালে 4 ভাঁজ ফেলল। জাঙ্কুক একটু ঝুঁকে পড়ল, ফিসফিস করে বলল, তুমি কি ইঁদুরকে ভয় পাও? তে শুকনো ঢোক গিলে খেয়েছে, শান্ত গলায় বলল, না, আমি ইঁদুরকে ভয় দেখানোর জন্য চিৎকার করছিলাম। দেখুন জাঙ্কুক ভাই, ইঁদুর ভয় পেয়ে পালিয়ে গেল। জাঙ্কুক বাঁকা করে হাসলো, তারপর সিঁড়ির দিকে এগিয়ে গেল। জাঙ্কুক সিঁড়ি দিয়ে নামছে, পিছু পিছু তে এলো, চিন্তিত কণ্ঠে চিৎকার করে বলল, জাঙ্কুক ভাইয়া, আমি আপনাকে চিনতে পারিনি জাঙ্কুক ভাই। আর আপনি পরিচয় দিননি কেন? শুধু ধমক দিচ্ছিলেন। তোমার আমাকে দেখা বা চেনার দরকার পড়েনি, আমার দরকার পড়েছিল, তাই রোজের কাছ থেকে সবার ছবি চেয়েছিলাম। আমার ছোট ভাই বোনেরা কত বড় হয়েছে তা দেখার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু তোমাদের তা ছিল না। আর আমি তোমার বড় ভাই, তোমাকে শাসন করার অধিকার আছে। তাছাড়া আমি আমার পরিচয় দেওয়ার সময় দেইনি। গাড়ির হেডলাইনে তোমার মুখ যখন দেখি ততক্ষণে তুমি কাদা ছুঁড়ে পালিয়ে গেছো। তে ঠোঁট উল্টিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। জাঙ্কুক অনেক বছর পর দেশে ফিরেছে, তাই একটু ঘোরার জন্য বের হবে। আর তখনই জাঙ্কুকের মা বাবা বলে ওঠে সবাইকে নিয়ে যেন একটু ঘুরতে বের হয়, সাথে তেও আছে। সে একটি শাড়ি পরে একটু হালকা পাতলা সেজে নেয়। তারপর তারা গন্তব্যস্থানে পৌঁছে গেল। তের কাজিনগুলো উঠে পড়ল নৌকাতে। তে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট উল্টিয়ে একবার পাশে দাঁড়িয়ে থাকা গম্ভীর পুরুষটাকে দেখলো, তারপর জিজ্ঞাসা করলো, জাঙ্কুক ভাই? জাঙ্কুক উত্তর দিল না, সে তের দিকে ফিরে তাকালো। তে একটু সময় নিয়ে বলল, আপনি ওদের সাথে যাননি কেন? জাঙ্কুক অস্পষ্ট জবাব দিল, অনেক ছেলে এখানে বেড়াতে আসছে, সবাই তোমাকে একা রেখে চলে গেলে তারা বিরক্ত করতে পারে। আমি এই ঝুঁকি নিতে চাই না। শুধু তার জন্য? জাঙ্কুক জোরে নিঃশ্বাস ফেললো, তের দিকে একবার চোখ মেলে তাকিয়ে বলল, শাড়ি পরে এসেছো কেন? জাঙ্কুক আশেপাশে কিছু লোক দেখিয়ে বলল, তুমি শাড়ি পরেছো বলে ওরা তোমার দিকে তাকিয়ে আছে। শাড়িতে মেয়েরা সহজেই পুরুষের নজরে আসে। তে এদিক ওদিক তাকায়, তারপর মাথা নিচু করে। জাঙ্কুক তার জ্যাকেট খুলে তের কাঁধে রাখলো, ঠিক করে পরিয়ে দিতে দিতে বলল, শাড়ি পরে আর বের হবে না। তে ডান দিকে মাথা নাড়ালো, এর অর্থ ঠিক আছে। রাতের বেলা তে জাঙ্কুকের ঘরের দরজায় নক করে জিজ্ঞাসা করে, জাঙ্কুক ভাই আসবো? সবাই রাতের খাবার খাবে, টেবিলে আপনার জন্য অপেক্ষা করছে। এত তাড়াতাড়ি ডিনার? তে ভিতরে আয়, তোর জন্য আমার পক্ষ থেকে একটা উপহার আছে। তে খুশি হয়ে ঘরের ভিতরে ঢুকলো। জাঙ্কুক বাড়ির সবার জন্য যে উপহার নিয়ে এসেছিল সকালে তাদের দিয়ে দিয়েছে, শুধু তেকে দেয়নি। সে বলেছিল ওটা অন্য ব্যাগে আছে, বের করে পরে দেবে। তে অধীর আগ্রহে তাকিয়ে আছে। জাঙ্কুক বলল, চোখ বন্ধ কর, তারপর হাতটা এগিয়ে দে। অতঃপর তে চোখ বন্ধ করলো। জাঙ্কুক হাসলো, তারপর বলল, চোখ খোল। তে অবাক হলো। রান্নার পাত্র, চপস্টিক, কাঁড়ি চামচ, কাঁটা চামচ সহ একটি বাক্স। তে হতভম্ব চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এগুলো কি? জাঙ্কুক বিছানায় বসলো। সে পায়ের উপর পা তুলে বলল, আমি তোর জন্য এগুলো কিনেছি, কারণ তুই ঘরের কোনো কাজ পারিস না। কাল থেকে রান্না করবি, এগুলো কাজে লাগবে। তে রেগে বাক্সটা বিছানায় রাখলো, বিরক্তিকর কণ্ঠে বলল, জাঙ্কুক ভাই, আপনি খুব খারাপ, আমার এসবের দরকার নেই। তে যখন রুমে এলো তখন রাত 10টা। অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে পিছনে ফিরতেই তে অবাক হয়ে গেল। বিছানায় একটি উপহার বাক্স রাখা, দরজা ছিটকানি দিয়ে বাক্সটা হাতে নিয়ে কোলে রাখলো, তারপর বাক্সটি খুললো। তের চোখের সামনে প্রথম যে জিনিসটি ভেসে উঠলো তা হলো ছোট অক্ষরে লেখা একটি নোট। রোজের মুখ থেকে শুনেছি তুই সাদা শাড়ি খুব পছন্দ করিস, তোর জন্য এই শাড়িটা।
কিনতে 2 দিন সময় লেগেছে। চিরকুটটা এক পাশে রেখে বাক্স থেকে শাড়িটা বের করলো তে, তারপর শাড়িটা কাঁধে রেখে আয়নার সামনে দাঁড়ালো। প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে বোঝার চেষ্টা করলো তাকে কেমন লাগছে। দুর্বোধ্য হাসির রেখা ফুটে উঠল। পছন্দ হয়েছে? তে পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠল। ডানে বায়ে তাকিয়ে দেখলো জাংকুক দরজায় হেলান দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। আপনি এখানে এলেন কি করে? বারান্দায় ঝাঁপ দিয়ে। যদি পড়ে যেতেন? আমি পরবো না। শাড়ি পছন্দ হয়েছে? তে মুচকি এসে বলল, হ্যাঁ খুব। তের এক্সাইটমেন্টে পা পিছলে যায় আর জাংকুক তেকে পড়া থেকে বাঁচানোর জন্য হাত ধরতে গিয়ে দুজনেই একসাথে বিছানায় পড়ে যায়। জাংকুক তের উপরে, তে চোখ বন্ধ করে আছে আর জাংকুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাদের চোখাচোখি হয়, অতঃপর তারা স্বাভাবিক হয়ে বসে পড়ে। সপ্তাহ 2 পরে একটা অজানা চিঠি এলো। কে পাঠিয়েছে নাম লেখা নেই, যার জন্য চিঠি খামে তার নাম লেখা আছে। তে খামটা নিয়ে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে কাগজটা খুললো। ছোট অক্ষরে লেখা, ঠোঁটের কোণে খুশির হাসি ফুটে ওঠে। সূর্যের প্রবল রশ্মি মুখ থুবড়ে পড়ে। সূর্যের আলো আজ মিষ্টি লাগে। আমার অস্থির মন শান্ত হয় তোমায় দেখে। 4 লাইনের ছোট্ট লেখাটি তের মনে দাগ ফেলেছে। একবার দুবার করে কয়েকবার এটি পড়লো। এইটুকু লেখায় সে কি এমন মাধুর্য খুঁজে পেল? তে হাত থেকে সাদা কাগজ রাখতে চায় না। কাগজটা নামিয়ে রাখার কথা ভাবতে সে লেখাটা আরো 2বার পড়লো। হঠাৎ জাংকুকের নামটা মাথায় এলো। কাগজ দুটো বইয়ের মধ্যে রেখে বাইরে গেল। বাড়ির বাগানে একটি বড় ফুল গাছ আছে। গাছে ফুল ফুটে আছে, চারদিক ঘ্রাণে ভরে উঠেছে। জাংকুক গাছের নিচে দাঁড়ানো, গাছ থেকে ফুল ঝরে আলতোভাবে তার গায়ে পড়ছে। জাংকুকের মনে হলো তার পিছনে কেউ এসেছে। জাংকুক চোখ বুজলো। ক্ষণিকের জন্য তার আভাস পেল তার উপস্থিতি মনকে শান্ত করেছে এবং জাংকুক বিড়বিড় করে বলল, তুমি আমার কল্পনা নও। তবে কি তুমি? জাংকুক ভাই। জাংকুক চোখ খুলল। সে সোজা হয়ে দাঁড়ালো। দৃঢ় ও গম্ভীর গলায় বলল, হঠাৎ এখানে? ফুল নিতে এসেছি, বকুল ফুল। আমি মালা বানাবো। বকুল ফুলের মালা? বাগানে অনেক ফুল আছে, সব ছেড়ে বকুল কেন? সব কেনর উত্তর নেই জাংকুক ভাই। জাংকুক আর কথা বলল না। তে হাঁটু গেড়ে বসে ঘাসের উপর থেকে ফুল তুলতে লাগলো। জাংকুক হাঁটু গেড়ে কিছু ফুল তুললো। তে কৌতূহলী দৃষ্টিতে তাকালো জাংকুকের দিকে। আমার দিকে তাকানো বন্ধ কর। আমি কখন দেখলাম? তে শব্দগুলো হাওয়ায় উড়িয়ে দিল। কিছুক্ষণ পর ফের বলল, গতকাল কলেজ থেকে বাড়ি ফেরার পথে কুরিয়ার অফিসে গিয়েছিলাম বলে তে থামলো। জাংকুক কিছু বলছে না দেখে আবার বলতে লাগলো, চিঠি এসেছে। জাংকুকের হাত থেমে গেল। শান্ত লোকটি কড়া গলায় বলল, এই বয়সে প্রেমের প্রস্তাব এবং চিঠি আসবে, সেসব নিজের উপর প্রভাবিত হতে দিবি না। আর এই বাড়ির মেয়েকে চিঠি পাঠানোর সাহস কোন ছেলের আছে খুঁজতে হবে। তে ফু দিয়ে নিঃশ্বাস ফেললো। জাংকুক কোনোভাবেই চিঠিদাতা নয়। জাংকুক যদি জানতে পারে যে তে তাকে নিয়ে এসব ভাবছে, সে নিশ্চয়ই ওকে ঠাটে একটা চড় মারবে। মুহূর্তে এই কথাটা মাথা থেকে ঝেড়ে ফেললো তে। বকুল ফুলের মালা গাঁথা শেষ। হাতে পরার জন্য খুব বড় নয়, ছোট করে বানানো হয়েছে। তে মালা নিয়ে জাংকুকের ঘরে এলো। জাংকুক গতকাল বলেছিল যে সে বকুল ফুল পছন্দ করে, তাই সকালে তাজা ফুল দিয়ে মালা তৈরি করে তে। জাংকুক রুমে নেই। তে একটা ভারী নিঃশ্বাস ফেলে দরজার দিকে পা বাড়ালো। বালিশের নিচে অর্ধেক কাগজ দেখতে পেল। বালিশটা তুলে কাগজটা বের করে 2 ভাঁজ করা কাগজে লেখা একটা চিরকুট দেখলো। বিড়বিড় করে পড়লো, পরিয়াছে সাদা শাড়ি, মুগ্ধ হইয়াছি আমি। সাদা শাড়িতে মুগ্ধতা ছড়িয়াছ তুমি, আমি আবার প্রেমে পড়িয়াছি। সাদা শাড়িতে তোমারে দেখিয়া অহেতুক নেশায় মরিয়া হয়ে উঠিলাম। তে চোখ বুঝলো। আনন্দের হাসি হেসে কাগজটা কপালে ঠেকিয়ে রাখলো। সকালে যে চিঠিটা পড়েছিল তার হাতের লেখাটাও একই। তে আস্তে করে বলল, জাংকুক ভাই, আপনার লুকোচুরি আমি ধরতে পেরেছি।
তে দিঘির পানিতে পা ভেজাচ্ছে, মনটা খুব উদাস, তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ এবং হাতে একটা কাগজ, তাতে লেখা আছে নানা কথা। সেই লেখাগুলো পড়লে হৃদয়টা কেঁপে ওঠে। মানুষটার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে কিভাবে কেউ এত ভালোবাসতে পারে। প্রশ্ন হলো, এই ভালোবাসার শুরু কিভাবে? দীর্ঘ 15 দিন চোখের সামনে মানুষটিকে দেখেও তার মন বুঝতে পারেনি তে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল গভীর জলের দিকে। হালকা হাওয়ায় ভেসে যাচ্ছে পদ্ম ফুল। তে অন্যমনস্ক হঠাৎ বিড়বিড় করে বলল, ভালোবাসি শব্দটা বলেনি সে, কখনো তার অনুভূতি প্রকাশ করেনি। আমি কখনো বুঝিনি, আমি কখনো তার হৃদয়ের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার খোঁজ করিনি। আমি কি এত বোকা? একটা ছেলের চোখে ভালোবাসা দেখতে পাইনি? সে আমাকে নিঃশর্ত ভালোবাসে। তুই এখানে কি করছিস? হঠাৎ রোজের কণ্ঠ শুনতে পেল। তে তাকালো, কিছুক্ষণ পর বলল, আজ এই প্রথম কারোর জন্য ফুলের মালা বানালাম। আমি যখন তাকে দিতে গেলাম দেখলাম সে সেখানে নেই। আমি তাকে সব জায়গায় খুঁজেও পেলাম না। মনে হয় সে হঠাৎ হারিয়ে গেছে। তারপর তার লেখা দুটি চিরকুট পেলাম। কে সে? জাঙ্কুক ভাই? কি করে বুঝলি? আজকাল তোকে ওর সঙ্গে বেশি দেখা যায়। তে জোরে নিঃশ্বাস ফেলল, কাগজটা রোজির হাতে দিল। সেখানে লেখা, হুট করে চলে যাও, কাছে থেকে অনেক দূরে। তুমি কল্পনায় বিলাসী, স্বপ্ন ভেঙে দূরে বসে হাসো। মনের আয়নায় তুমি উৎকণ্ঠা, বিবর্ণতা দিয়ে আমার ভূমি সাজিয়ে হঠাৎ উর্মির হৃদয় বুক ফুলিয়ে শাম্ভীর কাছে ফিরে এসো। আরো অনেক লেখা দেখতে পেল রোজি। তার সামনে আমি কি করে যাব? তে হঠাৎ নিচু গলায় বলল, জাঙ্কুক ভাই এখনো কিছু বলেনি, সেজন্য তুই এমন আচরণ করবি যেন তুই কিছুই জানিস না। তুই অপেক্ষা কর, সে অবশ্যই ভালোবাসার কথা বলবে। সন্ধ্যা হয়ে গেল। তে বাড়িতে না ফেরার কারণে বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে গেল। জাঙ্কুক বেরিয়ে পড়ল তের খোঁজে। রাস্তার পাশে একটা বন্ধ দোকান, লাইটের আলোয় কয়েকজন পুরুষের মাঝে একজন নারীর শরীর দেখে চমকে উঠে জাঙ্কুক। সে বাইক থেকে নেমে দৌড় দিল এবং তেকে দেখতে পেয়ে আরো বেশি চমকে গেল। এই তে, তোর কি হয়েছে? জাঙ্কুক ভাই আপনি এসেছেন? তে নেশাগ্রস্ত গলায় বলল, আর সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। আপনারা ওকে কি পান করিয়েছেন? জল চাইছিল, আমাদের তৃষ্ণা মেটাতে যা ছিল তাই দিয়েছি। জাঙ্কুক রেগে গিয়ে একজনকে ঘুষি মারল। তাদের একজন সেই জায়গা থেকে গ্রামের দিকে ছুটে গেল। অন্য দুজন মদ খেয়ে নেশায় ভূত হয়ে আছে, শরীরে কোনো শক্তি নেই। তাদেরকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। তে উঠ, চল বাসায় যাই। উহু, বাড়ি যাবো না জাঙ্কুক ভাই, আমি তোমার সাথে থাকবো। জাঙ্কুক রাত দেখিয়ে বলল, তোকে 2 ঘন্টা ধরে খুঁজছি, বাড়ির সবাই তোকে নিয়ে টেনশন করছে। তে ঝিমাচ্ছে। জাঙ্কুকের প্যান্টের পকেট থেকে ফোন বের করে বাড়ির সকলকে জানায় তেকে পেয়েছে। অতঃপর নেটওয়ার্কের জন্য কল কেটে যায়। জাঙ্কুক তেকে কোলে নিয়ে বাইকের দিকে হেঁটে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে দাঁড়ায়। তৃতীয় ব্যক্তি ইতিমধ্যে মাতব্বর ও গ্রামের কয়েকজনকে মিথ্যা বলে তার সঙ্গে নিয়ে এসেছে। মাতব্বর তাদের কথা না শুনে গ্রামে নিয়ে আসেন। জাঙ্কুককে চেয়ারে বেঁধে তেকে মাটির ঘরে বন্দি করে রাখা হলো। মাতব্বর খুব ক্ষুব্ধ, তার গ্রামে এমন খারাপ কাজ সে মেনে নিতে পারে না। অবৈধ সম্পর্ক করা যুবক যুবতীকে লোকজন ধরেছে বলে তাদের আহত করেছে। অন্যান্য লোকজন বলে মারের বদলে মার দেওয়া হোক। মাতব্বর তা করেনি, যেহেতু একটা মেয়ের ইজ্জত জড়িত। তার শরীরে এই কলঙ্ক থাকলে সে আত্মহত্যা করতে পারে। সবকিছু ভেবে তে ও জাঙ্কুককে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। জাঙ্কুকের মুখ বাঁধা থাকায় সে কিছু বলতে পারছে না। মাতব্বরের নির্দেশে বাঁধন খুলে দেওয়া হয়। জাঙ্কুক সত্যিটা বলল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করলো না। কেউ কেউ একসঙ্গে বলেন বিয়ে এড়াতে ভাই বোনের সম্পর্কের নাম দিচ্ছেন তারা। কাজী উপস্থিত, জোর করে বিয়ে দেওয়া হয়। তে নেশাগ্রস্ত ছিল এবং সে এখনো সেই মাটির ঘরে। কাজী এসে জাঙ্কুকের সামনে বসে, তাকে কবুল বলতে বলেন। জাঙ্কুক গম্ভীর ভঙ্গিতে বসে আছে। নেশা করা অবস্থায় বিয়ে হবে না। সে জানে
আর বিয়ে না করলে তের চরিত্রে দাগ পড়বে। সব দিক চিন্তা করে সে হ্যাঁ বলল। তে নেশায় মত্ত, সকাল হলে সব ভুলে যাবে, মনে শুধু জাংকুক রাখবে। কিছুক্ষণের মধ্যে বৈঠক শেষ হয়, জাংকুককে মাটির ঘরে পাঠানো হলো। জাংকুক ঘরে ঢুকলো, সম্ভবত কারেন্ট নেই, মোমবাতি জ্বলছে। কার্পেটে শুয়ে থাকা তেকে দেখে হৃদয় ধুপ করে উঠল। জাংকুক এগিয়ে যায়, তেকে দু হাতে তুলে জড়িয়ে ধরে। সে নীরবে কাঁদছে। তে তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, জাংকুক ভাই, তুমি এখন আমার স্বামী? মৃদু হেসে আবার বলল, আমি তোমার বউ। জাংকুক কেঁদে ফেলল। তের কপালে একটা গভীর চুমু দিয়ে ক্ষীণ গলায় বলল, যা হয়েছে সব ভুলে যাতে। সকালে সূর্য জানালা দিয়ে এসে তের মুখে পড়ছে। তে ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে সে মাটির ঘরে আছে। সে উঠে বসে দেখলো জাংকুক মাটির দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে। তে মাথা ধরে বসে আছে, মাথা ঘুরছে, রাতের কথা কিছুই মনে করতে পারলো না। তে উঠে জাংকুকের পাশে বসে জাংকুককে ঠান্ডা গলায় ডাকতে লাগলো, জাংকুক ভাই। চোখ খুলে তেকে কাছে দেখে কর্কশ স্বরে বলল, তুই আমার এত কাছে কি করছিস? জাংকুক তেকে কারো সামনে আনেনি, কারো কাছ থেকে বিয়ের কথা শুনবে এই ভয়ে জাংকুক তেকে বাড়িতে রেখে একাই চলে যায় গ্রামের প্রধানের সাথে দেখা করতে। কিছুক্ষণ পর গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। বাড়ি ফিরে আরেকটি সমস্যার সম্মুখীন হতে হলো। তের উপর সবাই খুব রেগে আছে। জাংকুক বুদ্ধি দিয়ে বিষয়টি সমাধান করে। অতঃপর তে কলেজে যায়, আর সেখানে একটা ছেলে হুট করে তেকে প্রপোজ করে বসে। তের আগে গটগট করতে করতে বাসায় চলে এলো। 3টা বাজে, মেজাজ খুব খারাপ। হঠাৎ এসে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসা হয়ে গেল। তে রুমে চলে গেল, বিছানার উপর বাক্স দেখে সেদিকে এগিয়ে যাচ্ছে। বাক্সটা হাতে নিল তে, একটা সাদা শাড়ি এবং কিছু গহনা এবং চুড়ি এবং চিরকুট। আমি জানি না তুই সাদা রঙে কি পেয়েছিস, তবে সাদা শাড়িতে তোকে খুব সুন্দর লাগে। এবার পরীর মতো সাজে নিচে নেমে আয়, বাড়িতে কেউ নেই। বাড়ির গেটের সামনে একটি গাড়ি তোর জন্য অপেক্ষা করছে। দেরি করবি না, তাড়াতাড়ি তৈরি হতে শুরু কর, আর রোজিকে সঙ্গে আনতে ভুলবি না। তে গোসল সেরে ভেজা চুল শুকিয়েছে, শাড়ি পরার পর 2 মুঠো কাচের চুড়ি পরে নিল। তে আর রোজি বাসা থেকে বের হয়ে গেটে এলো। জাংকুক গাড়ির দরজায় হেলান দিয়ে আছে, পরনে নেভি ব্লু টি শার্ট আর কালো জিন্স। জাংকুককে অসম্ভব সুন্দর লাগছে। তে তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে, কিন্তু অনেক চেষ্টা করেও চোখ ফেরাতে পারছে না। জাংকুক এক হাত দিয়ে তার চুল পেছনে ঠেলে দিল। গাড়ির দরজা খুলে বলল, তাড়াতাড়ি ওঠ, সময় কম। পেছনে বসে আছে রোজি। তে জাংকুকের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, জাংকুক ভাই, আমরা কোথায় যাচ্ছি? গাজীপুর জেলার মনপুরা দ্বীপে, সেখানে যাচ্ছি। পরিবারের সবাই ইতিমধ্যেই দ্বীপে উপস্থিত। দ্বীপে পৌঁছানোর পর তাদের খুঁজে বের করে সেখানে যায়। সবাই একটা কটেজে বসে আছে। সন্ধ্যা ঘনিয়ে এলো, দিগন্ত থেকে ঠান্ডা বাতাস বইছে। সবাই মোটা কাপড় পরা। তের শীতে একটু কাঁপুনি ধরেছে। জাংকুক লক্ষ্য করলো, শরীর থেকে জ্যাকেটটা খুলে তের কাঁধে রাখলো। সবার থেকে দূরে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়। গিটারের সুরে গান গাইতে শুরু করে জাংকুক। সবাই মুগ্ধ হয়ে গান শুনলো। শান্ত ও মনোরম পরিবেশ, ঠান্ডা হাওয়ার সামনে আগুন জ্বলছে। গানটি তের হৃদয় ছুঁয়ে গেল, কিন্তু গানের পিছনের অর্থ বুঝতে পারেনি। বাসায় ফিরে রাত 9টা বাজে। তে তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার প্রতিবিম্বের উদ্দেশ্যে কড়া গলায় জিজ্ঞাসা করলো, ভালোবাসায় এত লুকোচুরি কেন? বলা যায় না মুখোমুখি দাঁড়িয়ে? ওই ছেলেটার মতো সাহস না থাকলে ইউরোপে পড়ে লাভ কি? বালিশে সাদা খাম দেখে তে ভুরু যুগল কুচকালো। সে এগিয়ে গিয়ে খামটা হাতে নিল। নতুন নোট। সে বিভ্রান্ত হয়ে বসে রইল, যেন এক লাইনে সব কষ্ট লিখে ফেলেছে জাংকুক। তোমার বিরহে আমার বুকে ব্যথা হয়। চারদিক অন্ধকার, চোখে একটু তন্দ্রা। হাতে একটা চিরকুট নিয়ে বারান্দায় এলোতে। ক্লান্ত শরীর বিশ্রাম নিতে চায়। মন উকি দেয় পাশের বারান্দায় অন্ধকার ঘরে। জ্যোৎস্না আকাশে আচ্ছন্ন। চাঁদনি রাতে নীরব আকাশে জ্যোৎস্না মেলায় ভরা চাঁদ। তে রুমে এলো, বিছানায় শুয়ে আছে। বিড়বিড় করে বলল, জাংকুক ভাই, আর কত? ঠোঁটে হাসি নিয়ে বুকে বিষাদ পুষবেন।
পরের দিন বিকালের রোদ চারদিকে ঝলমল করছে। সাদা কামিজ, নীল ওড়না ও সালোয়ার পরে ছাদে আসে তে। জাংকুককে দেখে পা ধীর করে দিল। সে ঘুরে জাংকুকের দিকে তাকালো। জাংকুক তাকায়। সে ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, যার অর্থ কি? তে ঠোঁটে মৃদু হাসি নিয়ে ডান থেকে বামে মাথা নাড়ালো, যার অর্থ কিছুই না। মুখে কিছু না বললেও তার মন অস্থির জাংকুকের দিকে ছুটতে থাকে, কিন্তু তার মুখটা খুবই শান্ত। তে প্রায় স্বপ্ন দেখে, চোখের পাতায় ঝিকিমিকি করছে স্বপ্নের দর্শন। মাতাল হয়ে সে একটি ঘরে বসে আছে এবং তার চারপাশে বসে থাকা বেশ কয়েকজন মহিলা তার দিকে তাকিয়ে আছে। কাজের সামনে বসে আছে, বিয়ে পড়াচ্ছেন। বরের নাম জাংকুক এবং তারপরে স্বপ্ন গভীর হয়। সে নিজেকে জাংকুকের বুকে উপস্থাপন করে। তে জাংকুকের মুখোমুখি হতে চায়, জানতে চায় কেন সে এমন স্বপ্ন দেখছে। টানা 2 দিন একই স্বপ্ন দেখার কি কোনো মানে আছে নাকি? অকারণে মাথা ঘামাচ্ছে। তে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট কামড়াতে শুরু করেছে। গম্ভীর জাংকুক চোখ পিট পিট করে, তারপর তার দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলো, বাড়িতে খেতে দেওয়া হয় না? ঠোঁট কামড়াচ্ছিস কেন? তে ভুরু যুগল কুচকালো। সে গম্ভীর সুরে বলল, জাংকুক ভাই, আপনার কি? জাংকুক মাথা নিচু করে নরম গলায় বলল, কিছু না। বলে থামলো, তারপর ক্ষীণ কণ্ঠে বলল, আমি সেই সীমান্তে হারিয়ে যেতে চাই, যে সীমানার শেষ প্রান্তে তোমায় পাবো। তে স্পষ্ট শুনতে পেল ক্ষীণ কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠটা নিমিষেই নরম হয়ে গেল। কিছু বলবেন? জাংকুক বলল, না। জাংকুক চলে গেল। তে বলল, ইন্ট্রোভার্ট পার্সন মানুষ কি এমন হয়? 2 সপ্তাহ পর দেয়াল ঘড়ি টিকটিক করে চলছে, তার কোনো ক্লান্তি নেই। গভীর রাত, ঘড়ির কাঁটা 12টা বাজলো আর জোরে জোরে টুংটাং শব্দ হলো। তের খুব ঘুম পাচ্ছে, সে চোখ খুলতে পারছে না। ঘরে আবছা আলোয় ডিম লাইট জ্বলছে। বারান্দায় কিছু পড়ার আওয়াজ হলো। বারান্দার দরজাটা একটু ঘেরানো ধাক্কায় খুলে গেল। সে স্থিরভাবে বিছানার কাছে গেল। জাংকুক তের দিকে তাকিয়ে তাকে দেখতে ব্যস্ত। তর্জনী ঠোঁট ছুঁয়ে আদর করলো। সে মাতাল কণ্ঠে বলল, তোমার ঠোঁটের উষ্ণতায় ডুবতে ইচ্ছে করে। জাংকুক সময়কাল বিলম্ব করলো না। তার এখানে থাকা উচিত নয়। শরীরে শিরশির করে শিহরণ ভাব জাগছে। জাংকুক উঠে দাঁড়ালো। তে নিচু গলায় জিজ্ঞাসা করলো, আপনি এখানে এসেছেন জাংকুক ভাই? তে থেমে গেল, তারপর আবার বলল, আমি জানি আপনি প্রতিদিন আমার ঘরে আসেন। জাংকুকের পা থেমে গেল। বিছানা থেকে উঠে জাংকুকের সামনে এসে দাঁড়ালো। তে গভীর মনোযোগে ওই 2 চোখের দিকে তাকালো। ক্ষীণ গলায় বলল, আমাদের বিয়ে হয়েছে জাংকুক ভাই, এই সত্যটা আপনি সবার কাছে লুকিয়ে রেখেছেন কেন? জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে। তে আবার বলল, আমি আবার সেই গ্রামে গিয়েছিলাম। আমরা যে ঘরে থাকতাম সেখানের লোকেরা আমাকে চিনতে পেরে জিজ্ঞাসা করলো কেন আমি আমার স্বামীকে নিয়ে আসিনি। আমি কিছুই বুঝলাম না। তারপর গ্রামের মাতব্বর চাচার কাছে নিয়ে যায়। তার ফোনে একটা ভিডিও আছে যেখানে আমরা বিয়ে করছি। জাংকুক এক ঢোক দিল, বলল, মাতাল অবস্থায় বিয়ে হয় না। তে অস্পষ্ট স্বরে বলল, তাহলে প্রতিদিন আমার রুমে আসেন কেন? একটু দেখতে। এগিয়ে গেল তে। সে জাংকুকের পায়ে পা রেখে দাঁড়ালো। নিচু গলায় জিজ্ঞাসা করলো, শুধু দেখতে? মাথা ঘুরিয়ে নিল জাংকুক। হ্যাঁ। তে জাংকুকের গালে হাত রেখে বলল, আপনি নেশা করেছেন? একটু। বন্ধুরা খাচ্ছিল। তে জাংকুককে জড়িয়ে ধরল। জাংকুক তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তে দুর্বল গলায় বলল, কেন বলতে পারে না ভালোবাসি? জাংকুক তের কোমর জড়িয়ে ধরল, কাঁধে থুতনি রেখে বলল, ভালোবাসা যা ছুঁয়ে দিলেই স্নান হয়ে যায়। বজ্রপাতের শব্দ কানে এলো এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। তে সাথে সাথে জাংকুকের বুকে মুখ লুকালো। জাংকুক তের মাথায় হাত রাখে এবং তের মুখ উপরে তুলে ধীরে ধীরে তার ঠোঁট স্পর্শ করে। জাংকুক তের নরম ঠোঁটে গভীরভাবে চুমু খেলো এবং কানের কাছে ঠোঁট তুলে প্রফুল্ল হাসি দিয়ে ফিসফিস করে বলল, পূর্ণায় চলবে হানি। তে বুকে মুখ লুকিয়ে রেখে বলল, অতঃপর দুজনের মধ্যে মিলন হলো। একটা ছোট চড়ে অনেকক্ষণ খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। জাংকুকের ঘরে যাওয়ার জন্য বারান্দার দরজা খোলা। পাখিটি ফুলে উড়ে গেল রুমে। বের হওয়ার
উপায় না পেয়ে সে কিচিরমিচির শব্দে ডাকতে লাগলো। সিলিং ফ্যান নেই, এসির তাপমাত্রা খুবই কম। জাংকুক তন্দ্রা আচ্ছন্ন চোখে উঠে বসলো। বিছানার পাশের সুইচ বোর্ডটা চেপে ঘরের লাইট জ্বালিয়ে দিল। ছাদের চারপাশে উড়তে থাকা পাখিটি একসময় নিচে নেমে আসে, দেয়াল ঘেঁষে দাঁড়ালো। জাংকুককে দেখে বুকটা কেঁপে উঠছে তার। জাংকুক মৃদু হাসলো, বিছানা থেকে উঠে পাখিটাকে ধরলো। দু হাতে পাখি নিয়ে বারান্দায় এলো, তারপর ছেড়ে দেওয়া হয় খোলা আকাশে। উঠতে উঠতে পাখিটি একবার ফিরে তাকালো। জাংকুক ভুরু কুঁচকে মেঝের দিকে তাকালো। কাল রাতে কি বৃষ্টি হয়েছিল? সে এভাবে ভুরুকুটি করলো। বারান্দার মেঝে ভেজা। জাংকুক পাশে বারান্দার দিকে তাকিয়ে দেখলো দরজা বন্ধ। ব্যাপারটাও ততটা গায়ে মাখলো না। রুমে ফিরে এলো, হলুদ টি শার্ট পরে আয়নার সামনে দাঁড়ালো। বিছানায় ফোন ভাইব্রেট করা বাজছে, একটি বিদেশি নাম্বার স্ক্রিনে ঝলকাচ্ছে। জাংকুক ফোন রিসিভ করলো। সে দৃঢ় এবং গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, কি হলো আবার? ফোনের ওপাশে দিশেহারা লোকটি ইংরেজিতে বললেন, আমাদের 4 জন লোককে ওরা নির্মমভাবে মেরেছে বস। আমরা কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি জরুরি ফ্লাইটে চলে আসুন। জাংকুক গম্ভীর গলায় বলল, তুমি জি গ্রুপে থাকো, যত তাড়াতাড়ি সম্ভব আসার ব্যবস্থা করছি। জাংকুক কল কেটে দিল। সে আলমারির কাভার থেকে পাসওয়ার্ড নিয়ে কারো অজান্তেই দ্রুত বাসা থেকে বের হয়ে যায়। মায়ের চিৎকারে জেগে ওঠেতে সে বদ্ধ দরজার ওপাশ থেকে চিৎকার করে। তে চোখ খুলে চারদিকে তাকালো, স্পষ্ট কণ্ঠে বলল, মা আর ডেকো না, আমি উঠে গেছি। শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছে না, শরীর ব্যথা। হঠাৎ এমন ব্যথার কারণ ঘুম কাটেনি। গামছাটা কাঁধে নিয়ে বাথরুমে গেল। শরীরে পানির ছিটা পড়তে সে ছিটকে উঠল। খুব জ্বলছে শরীর। সে তার জামা একটু নামিয়ে ফেলল এবং নখ ও কামড়ের চিহ্ন দেখতে পেল। তার ফর্সা শরীরের কিছু অংশ লাল হয়ে গেছে। মাথায় হাত দিয়ে মেঝেতে বসলতে গত রাতের কথা একটু মনে পড়ে তার। ভেজা শরীর নিয়ে বাথরুম থেকে বেরিয়ে রুমে চলে গেল। ঘরটি খালি। জাংকুক রাত্রে তার রুমে ছিল, তাহলে এখন কোথায়? বারান্দার দরজার দিকে এগিয়ে গেল। ভেজা দরজা। জাংকুক কখন রাত গেল সে খেয়াল করেনি। তে বাথরুমে ফিরে গেল, তারপর দাঁত কিরমির করে এবং জ্বলন্ত সংবেদন সহ্য করে গোসল করলো। তে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটের দিকে তাকালো। নিচের ঠোঁট ফুলে গেছে এবং সামান্য কাটা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইল। বিছানার এক কোণে জাংকুকের শার্ট পরে আছে, ওটা তুলে নিয়ে আলমারিতে রাখলো। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মনকে শান্ত করে ঘর থেকে বেরিয়ে গেল। সকালবেলা সবাই তাদের কাজে ব্যস্ত, দেখে কেউ খেয়াল করেনি। সে একটা গভীর শ্বাস নিল। দিন শেষ হয়ে রাত আসে, জাংকুকের খোঁজ পাওয়া গেল না। 2 মাস হলো জাংকুক দেশে এসেছে। আগে এমনটা করেনি। বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তিত। ফোন বন্ধ। এলাকার ছেলেপুলের মাধ্যমে অনুসন্ধান করা হয়, তার কেউ খোঁজ দিতে পারেনি। এই দিকে অনেকের ধারণা সঠিক হয়েছে। বিমানবন্দরে গিয়ে খবর নিয়ে আসেন বড় চাচু। 2 দিন আগে বাংলার মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে জাংকুক ভাই। বন্ধ ঘরের লাইট নিভিয়ে রাখে তে। চোখ ফুলে গেছে, চোখের নিচে কালো দাগও হয়েছে। সময় মতো খাবার না খাওয়ায় শরীরে শক্তি নেই, একা চলতে পারে না, পা টলমল করে। হঠাৎ 2 হাতে মুখ চেপে কেঁদে উঠল। তে বারান্দার দেয়ালে চেপে ধরে দাঁড়ায়। মেঘলা আকাশের দিকে চোখ রাখলো সে। কবিতার মতো করে ক্ষীণ কণ্ঠে বলল, তুমি চলে গেলে হঠাৎ, কাছে থেকে দূরে, বহু দূরে। স্বপ্ন ভেঙেছ, বুকে বয়ে যায় চোখের নদী। বুকে রক্তপাত হলে কি ক্ষতি হয়? অস্পষ্ট ভালোবাসায় হারিয়ে যায়, কারো অস্তিত্বের আকর্ষণে পৌঁছানোর টানে। মরিচিকা সে বজ্রের বৃষ্টিতে ভিজিয়ে অঙ্গ, আজ হেরে যাব। এশিয়ার একটি হাসপাতালে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছে একজন। জাংকুক মেরুদণ্ড টান টান করে তার পাশে দাঁড়িয়ে আছে। জাংকুক তার চোয়াল শক্ত করলো এবং একজনের উদ্দেশ্যে বলল, আমার যত লোকদের তারা মেরেছে আমি তার দ্বিগুণ মেরে ফেলবো। ওদের লোকের প্রতিটি গতিবিধির উপর নজর রাখো, একটি সুযোগ হাতছাড়া করা যাবে না।
9 তলার অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে জাংকুক। তার চোখ ঝাপসা হয়ে আসছে বাড়ির লোকজনের কথা মনে পড়তে। হঠাৎ ড্রিঙ্কস করার কথা ভাবে সে। 2 প্যাক খেতে সেই রাতের দৃশ্যগুলো জাংকুকের চোখে ভেসে উঠল। চোখ দুটো আগুনের মতো লাল। সে অপরাধ বোধ করেছে। দূর দেশে অষ্টাদশী কন্যার মন ও বিশ্বাস ভেঙে দিয়েছে। এই মুখ তাকে আবার দেখাবে কি করে? 3 মাস কেটে গেছে, শীত চলে আসছে, হালকা হালকা শীত। তে হাসপাতালের বিছানায় বসে আছে, চোখ জোড়া জলে টলমল করছে। যখন তখন চোখের জল গড়িয়ে পড়বে। বিষণ্ণ গলায় জিজ্ঞাসা করলো জেনি, কি করছিস তে? এত ভালোবাসা দেওয়ার ফল এই সন্তানের বাবাকে। তে কেঁদে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, জাংকুক ভাই, তে বাচ্চা কি করবি আর বাড়ির লোকদের কি জবাব দিবি? মৃদু স্বরে জিজ্ঞাসা করলো জেনি। তে বিছানা ছেড়ে উঠল। জেনি 2 হাত ধরে বলল, আপু আমার ভালোবাসার একমাত্র নিদর্শন, আমি তাকে কখনো হারাতে পারবো না। তুমি একটা ব্যবস্থা করো। আমি এই হাসপাতাল থেকে বদলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল যাচ্ছি, আমি সেখানেই থাকবো। তুই আমার সাথে চল। কিন্তু বাচ্চাকে কতদিন লুকিয়ে রাখতে পারবি? জাংকুক ভাই না আসা পর্যন্ত। ঠিক আছে, আমি বাড়িতে সব সামলাচ্ছি। তে অনুকূলে থাকা সবাই যেতে ইচ্ছুক নয়। তে ভাবছে তার প্রয়োজনীয় জিনিস কি নিয়ে যাবে। দিন বেশি নেই, আর মাত্র 7 দিন। 4 বছর পর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায় তেকুক। কাঁদেনি, সে হাঁটু বেঁকিয়ে উঠে বসলো। ময়লা তার পায়ে স্পর্শ করেনি। সে আবার 2 পায়ে হাঁটা শুরু করে। রান্নাঘরে ঢুকে তে পেছনে তাকালো, একটা মুচকি হেসে জিজ্ঞাসা করলো, 2 মিনিট দাঁড়াও, এটা হয়ে আসে, তারপর আমি তোমাকে কোলে নিব। তেকুককে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে বৃষ্টি হচ্ছে, বারান্দায় বৃষ্টির ফোঁটা পড়ছে। বাড়ির সামনে একটা গাড়ি দেখা গেল। জেনি ছাতা নিয়ে গাড়ি থেকে নামলো। বেল বাজানোর আগে তে দরজা খুলে দিল, যদিও সে কিছুটা ভিজেছিল। জেনি তেকুককে কোলে তুলে নিল, তারপর বলল, গাজীপুর যেতে হবে, দাদার অবস্থা খুব খারাপ, জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাদা তোকে আর আমাকে দেখতে চায়। তুই কি যাবি? যেতে চাস তাহলে রেডি হয়ে যা। কি হয়েছে দাদার? আর আমরা দুজন যদি গাজীপুর যাই তাহলে তেকুক কার সঙ্গে থাকবে? গাজীপুর চল, আমার এক বন্ধুর বাড়িতে রাখবো, তার 2টি সন্তানও রয়েছে। তাছাড়া বাড়িতে এখন তেকুকের কথা বলতে হবে। জাংকুক ফিরে আসবে বলে মনে হয় না। কেন জাংকুকের জন্য ওর পুরো শৈশব নষ্ট করছিস? তেকুকের অধিকার আছে তার সকল দাদা দাদি খালা এবং চাচাদের দ্বারা ভালোবাসা পাওয়ার। তাছাড়া আমার বিয়ের কথা বলা বলি হচ্ছে, ওখানকার পরিস্থিতি আগে দেখবো, বলার মতো পরিস্থিতি থাকলে বলবো। জেনির বন্ধু দেশে নেই, স্বামী সন্তান নিয়ে চলে গেছে বাইরের এক দেশে। অনেকদিন যোগাযোগ না থাকায় জেনি তা জানতো না। তে জেনির উদ্দেশ্যে বলল, আপু তুমি হাসপাতালে যাও, আমি তেকুককে আমার বান্ধবীর বাড়িতে রেখে সোজা হসপিটালে চলে আসব। সুগা মোটামুটি সুস্থ, তার গলায় একটি ছোট অপারেশন হয়েছে। জেনি বাড়ির সবার কাছ থেকে বিস্তারিত শুনল। জাংকুক কাল রাতে দেশে আসছে। অতঃপর জেনি তেকে কল করলো এবং বলল, তে জাংকুক আসছে। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে তে। তারপর হঠাৎ একটি গাড়ি ধাক্কা মারে। বাজারের জ্যামে মসজিদটির সামনে নিথর হয়ে পড়ে আছে। রাস্তায় ভিড় জমলো। ফোনে সবার কথা শুনে জেনি ছুটে এলো। পরিবারের সদস্যরাও সঙ্গে রয়েছে। রাস্তার লোকজন জানান যে মেয়েটির সদ্য দুর্ঘটনা ঘটেছে, তাকে জরুরি ওয়ার্ডে নেওয়া হয়েছে। মাথা ও হাতে আঘাত লেগেছে এবং অন্য কোনো ক্ষতি হয়নি। তে বিছানায় বসে আছে। জেনি একজন ডাক্তার, তাই সে নিজেও একবার চেক করলো। বাড়ির সবাই তেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে জাংকুক। তের সামনে দাঁড়ানোর সাহস নেই তার। তের বান্ধবী ন্যান্সি হাসপাতালের বাহিরে আছে এবং তেকুক কাছে দেখে ভিতরে যায়। বাচ্চার কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকালো। 3 বছরের একটা ছেলে মা মা বলে দৌড়াচ্ছে। বিছানাটা অনেক উঁচু, তেকুক উঠতে পারে না। জেনি তেকুককে বিছানায় উঠিয়ে দিল। ছোট্ট তেকুক মায়ের বুকে আঁকড়ে ধরে। সবার মনে প্রশ্ন জাগে এবং বলে ওঠে, এই ছেলেটাকে, আমার মেয়েকে মা ডাকছে কেন? জেনি আলতো করে চাচির কাঁধে হাত রাখলো, নরম গলায় বলল, ওর নাম তেকুক।
ও তের ছেলে। তারা অবিশ্বাসের চোখে তাকালো। সবার প্রশ্ন বাবাকে। তের বাবা বলে উঠল, তে কবে বিয়ে করেছে? আর এই ছেলের বাবাকে? জাংকুক আওয়াজ তুলল, স্পষ্টভাবে বলল, আমি। সবার গম্ভীর মুখ মুহূর্তে নরম হয়ে গেল। জাংকুক এগিয়ে এলো। তের চোখ ছলছল করছে। তেকুককে প্রথমবারের মতো তার বাবা কোলে নিল। বুকের সাথে মিশে যায় তেকুক, যেন আকাশ এসে মিশে গেল মাটির সাথে। জাংকুকের চোখ ভিজে গেছে। সে একবার তের দিকে তাকালো। জাংকুক খাটের এক পাশে ছোট্ট একটু জায়গায় বসলো। জাংকুকের চোখের কানিশ থেকে এক ফোঁটা জল পড়লো এবং সে তেকে জড়িয়ে ধরলো। মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, আই এম সরি, আমি তোমাকে ছেড়ে চলে গেছি, আর যাব না। দূর আকাশে চাঁদ জলে জ্যোৎস্না রাতকে আলোকিত করে। ছাদে যাওয়ার পথে বাতি জ্বালিয়েছে তে। নিস্তব্ধ পায়ে হেঁটে এলো। জাংকুক ডান পাশে দাঁড়িয়ে বলল, হানি। তার হৃদয় কেঁপে উঠল। ইচ্ছে না করলো একবার শরীর কেঁপে উঠল। তে তাকালো। জাংকুক বলল, আমার পিছনে অনেক শত্রু ছিল, তাদের সবাইকে শাস্তি দিতে এবং ফিরে আসতে 4 বছর লেগেছে। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না আমাদের একটা তেকুক আছে। তুমি আমার জন্য কত কষ্ট সহ্য করেছো। তে তার তর্জনীটা জাংকুকের ঠোঁটে রাখলো এবং তার 2 পায়ে ভর দিয়ে দাঁড়ালো। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে নেশালো কণ্ঠে বলল, জাংকুক ভাই, আপনার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। জাংকুক অবাক চোখে তাকিয়ে আছে তের দিকে। জাংকুক ওর কপালে চুমু খেয়ে তারপর তে ঠোঁটে উষ্টু ছোঁয়ালো। তে জাংকুকের বুকে এবং পাশে হাত রাখলো। বাধা দিয়ে বলল, তেকুক কোথায়? চলে আসবে। কেউ আসবে না, আমি দরজায় ছিটকিনি দিয়ে আসছি। তে সাথে সাথে কয়েকটা কিল ঘুষি মারলো জাংকুকের শক্ত বুকে এবং নরম গলায় বলল, বর্বর। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা।